সুধী দর্শক, ডিডব্লিউ বাংলার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আমি গৌতম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে নয়াদিল্লি বা দিল্লির, যেখানে 24 ঘন্টা আগে একটা বড় বিস্ফোরণ হয়েছে, গাড়ির মধ্যের বিস্ফোরণ, 9 জন সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন, সেই চাঁদনি চকে, সেই লালকেল্লার সামনে বিস্ফোরণ স্থলের ঠিক পাশে। ইতিমধ্যে 24 ঘন্টা কেটে গেছে, সামনে অনেক তথ্য এসছে। তার আগে আমি আমার সহকর্মী সমন্তক, যিনি ক্যামেরায় আছেন, তাকে বলবো যে একটুখানি দেখাতে যে জায়গাটায় বিস্ফোরণটা হয়েছিল, যে জায়গাটা এখন সাদা কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং যেখানটায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না, সেই জায়গাটা। প্রায় 7টা পরে একটি গাড়ি ধীরে ধীরে বেরোলো পার্কিং লট থেকে। যে পার্কিং লটে গাড়িটি 3 ঘন্টা ধরে পার্ক করা ছিল, সেই গাড়িটি এগিয়ে এলো এই ঘটনাস্থলের দিকে। এখানে এই জায়গাটা ওই সময় চাঁদনি চক অঞ্চল একদম ভিড়ে ভিড়াক্কার থাকে। সন্ধেবেলাটা হচ্ছে সেখানে সব থেকে বেশি ভিড় হয়। সেই সময় 1 নম্বর মেট্রো গেটের সামনে গাড়িটি থেকে বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণে একের পর এক গাড়িতে আগুন ধরে গেল। তাতে মারা গেছেন সব মিলিয়ে এখনো পর্যন্ত 9 জন, আহতের সংখ্যা 20 জন। আপনারা দেখছেন যে সামনে লালকেল্লা। এই জায়গাটা একবার একটু ভেবে দেখুন, এই জায়গাটা দিল্লির একটা আইকনিক জায়গা। একদিকে লালকেল্লা, অন্যদিকে চাঁদনি চক। আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সাদা কাপড় দিয়ে ঘেরা, ঠিক ওইখানটাতেই বিস্ফোরণটা হয়েছে। এই সামনের যে রাস্তাটা, যেটা এখন বন্ধ রয়েছে, সেই রাস্তা দিয়ে সেই সময় শয়ে শয়ে গাড়ি চকে, তিল ধারণের জায়গা থাকে না। এই যে রাস্তাটা, এটা চলে গেছে পুরো চাঁদনি চকের ভেতরে। এই জায়গায় চাঁদনি চক একটা ব্যবসায়িক অঞ্চল, পুরনো দিল্লির আরেকটা আইকনিক জায়গা, আইকনিক প্রতিষ্ঠান। তো সেইখানে এত ভিড় থাকে ওই সময়টা জুড়ে। ঠিক সেই সময়টায় এই কাণ্ডটা করা হয়েছে। কিভাবে হয়েছে? গাড়ির ভেতরে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক তার মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটা কি কোনো আত্মঘাতী হামলা? পুলিশ এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলেনি, কিন্তু তারা যে আকারে ইঙ্গিতে যে ধরনের কথা বলছে, এবং তারা বলছে তদন্ত করে দেখা হচ্ছে, কিন্তু ইঙ্গিতটা সেদিকেই, অর্থাৎ আত্মঘাতী হামলা। এই বিস্ফোরণ হওয়ার আগে, ঠিক আগের দিন থেকে শুরু, সেই গতকাল সকাল থেকেই শুরু হয়েছে আরেকটা ঘটনা। সেই ঘটনাটা হলো দিল্লির ঠিক লাগোয়া শহর ফরিদাবাদ। সেইখান থেকে বিপুল পরিমাণ 2900 কিলো বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে টাইমার ছিল, তার সঙ্গে প্রাণঘাতী সমস্ত বিস্ফোরক ছিল, অর্থাৎ এই বোমা বানানোর যাবতীয় সম্ভার সেখানটায় ছিল। এই কাণ্ডটা যিনি ঘটিয়েছেন, অর্থাৎ এই গাড়ি বোমা বিস্ফোরণ হোক বা এই বিস্ফোরণ হোক, তিনি একজন পেশায় চিকিৎসক, এবং তিনি তো তার সঙ্গে আরো প্রচুর চিকিৎসক জড়িত রয়েছে বলে দিল্লি পুলিশের প্রাথমিক ধারণা। তারা এখন তদন্ত করছে। সেই তদন্ত থেকে নানান জিনিস, নানান তথ্য বেরিয়ে আসবে। এর মধ্যেই লখনৌ থেকে আরেকজন নারী চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। আজকে এই মুহূর্তে আমরা যখন এই লাইভটা করছি, তখন যেখানটায় এই চিকিৎসক কাজ করতেন ফরিদাবাদে, সেখানে দিল্লি পুলিশ তল্লাশি করছে। প্রচুর মানুষকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সমন্তক। আমরা সেই ঘটনাস্থলে দাঁড়িয়ে, যেখানে এই কাণ্ডটা ঘটেছে, এটার একটা দেখা যাচ্ছে একটা দীর্ঘ পরিকল্পনা রয়েছে। যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, দিল্লির ঠিক ঘাড়ের কাছে যে শহর, সেখানটায় এই বিপুল পরিমাণ বিস্ফোরক জমা করা, অনেকগুলো মানুষের এর সঙ্গে জড়িত থাকা, এবং গতকালের যে বিস্ফোরণ, গতকাল সন্ধ্যের পরে যে বিস্ফোরণটা হয়েছে, সেটার এই পরিকল্পনাটা দেখে পরিষ্কার যেটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা, এবং তার ফলশ্রুতিতে এই কাণ্ডটা হল।
গৌতম দা, এখনো আমরা এইটা মানে দিল্লি পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, ইতিমধ্যেই অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকে সকালবেলা যেটা তুমি বলছিলে যে ফরিদাবাদ থেকে, যেটা দিল্লি থেকে 8 ঘন্টা দূরত্ব রাস্তা, সেখানে থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। কিন্তু সেটার সঙ্গে এই ঘটনার যে সরাসরি যোগ আছে, এটা কিন্তু এখনো পুলিশ বা তদন্তকারী সংস্থা বা সরকারের তরফ থেকে এখনো বলা হয়নি। ইনফ্যাক্ট এটা আদৌ কোনো হামলা কিনা এবং বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সরাসরি বা সরকার সরাসরি এখনো পর্যন্ত কিছু জানায়নি। আমি এই কথাটা এই কারণেই বলছি যে গতকালকে রাত্রেবেলায় কিন্তু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এখানে এসেছিলেন, নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন, বিভিন্ন পুলিশের অফিসিয়ালস এবং যারা নিরাপত্তার সংস্থার সঙ্গে যুক্ত, এনআইএ যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা, তারা এখানে আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে পুরো অঞ্চল জায়গাটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে তারা এখানে তদন্ত করছে। এনএসজি রয়েছে এখানে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই কথাটা সরাসরি বলা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে যেই তথ্যগুলো পেয়েছি তাতে কিন্তু মনে হচ্ছে যে এই দুটো ঘটনার মধ্যে একটা কানেকশন রয়েছে, এবং যদি সেই কানেকশন থেকে থাকে তাহলে এটা একটা মারাত্মক বিষয়। এবং তার কারণ হচ্ছে যে এইটা যদি তাই হয় তাহলে কিন্তু ধরে নিতে হবে যে এটা একটা ওয়েল অর্কেস্ট্রেটেড একটা ঘটনা। কিন্তু সেইটা এখনো পর্যন্ত কতটা সত্য কতটা মিথ্যে, আমার বারবার মনে হয় যে এই ধরনের ঘটনাগুলো ঘটার পরে সরাসরি এই ধরনের বিভিন্ন সূত্র থেকে আমরা নানান রকমের খবর পাই, তার মধ্যে অনেক খবর আমরা জানি যে সেই খবরগুলো হয়তো শেষ পর্যন্ত ঠিক হয় না। ফলে আরো একটু অপেক্ষা করা উচিত যে ঠিক কি ঘটেছে, সরকারি বয়ান পাওয়া পর্যন্ত তার জন্য একটু অপেক্ষা করা উচিত। তবে একথা সত্যি যে দিল্লির আশপাশে যে নানান রকমের ঘটনা চলছিল, নানান রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছিল, সেইটা কিন্তু স্পষ্ট। তার কারণ ইতিমধ্যেই তা নিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি খালি তথ্যগুলোই সামনে নিয়ে এসেছিলাম, যেহেতু পুলিশ এই তথ্যগুলো পুলিশেরই দেওয়া, কারণ এই যে চিকিৎসক তিনি যেখানটায় কাজ করেন, তিনি এই ফরিদাবাদে সঙ্গে সংশ্লিষ্ট ইত্যাদি প্রভৃতি যে কথাগুলো, আমরা এই দুটো ঘটনাকে বিচ্ছিন্ন করে দিলাম, তাহলেও যে জিনিসটা হয় যে এই বিপুল পরিমাণ একটা বিস্ফোরক জমা করা এবং এইভাবে একটা বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরণটা আত্মঘাতী হোক না হোক, বিস্ফোরণ তো একটা ঘটানো হয়েছে। এই যে ঘটনাটা, দুটো ঘটনাই খুব মারাত্মক ঘটনা। এখান থেকে কতগুলো প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই রকম একটা কাণ্ড হচ্ছে, তাহলে গোয়েন্দারা কোনো খবর পাননি, না তারা দিতে দেরি করেছেন, অথবা কি হয়েছিল? কোথাও না কোথাও তো একটা ব্যর্থতা থেকে যায়। কিভাবে এটা জায়গাটাতে পৌঁছলো, এই বিস্ফোরকের জায়গাটাতে, সেটাও পুলিশ সরাসরি কিছু বলেনি। কিন্তু এখানেও কিছু সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে কাশ্মীরে জৈশ-ই মোহাম্মদের নামে পোস্টারে ছেয়ে গেছিল, সেই সূত্র ধরে তদন্ত করতে গিয়ে তারা এই বিস্ফোরকের হদিশ পায় ফরিদাবাদে। সুতরাং একটা বিস্ফোরক অব্দি একটা ট্রেল পুলিশ খুঁজে পেয়েছে। তো এই যে ব্যাপারটা, যখন এই বিস্ফোরণ কিছু হয় বা এই ধরনের ঘটনা ঘটে, তখন তো একটা জায়গায় তো এই প্রশ্নটা ওঠেই যে তাহলে এই যে গোয়েন্দা বিভাগ বা এই যে পুলিশ, এত প্রশাসন, তাদের কাছে কি কোনো খবর ছিল না? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন গৌতম দা। সেটা হচ্ছে যে এত বড় ঘটনা ঘটছে, 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে ফরিদাবাদ থেকে। ফরিদাবাদ হচ্ছে দিল্লি থেকে সামান্য দূরে, একেবারে হরিয়ানা দিল্লির যে বর্ডার সীমান্ত অঞ্চল, সেখানে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হচ্ছে। এত রকমের যোগ দেখা যাচ্ছে, তার সঙ্গে কাশ্মীর থেকে উত্তরপ্রদেশ হয়ে হরিয়ানা পর্যন্ত এই দীর্ঘ একটা যোগসূত্র তৈরি হয়েছে। এই গোটা বিষয়টার কোনো ইন্টেলিজেন্স ছিল না, এবং সেটা দিল্লির বুকে এই ঘটনা ঘটছে। এবং যদি সত্যি সত্যি প্রমাণিত হয় যে সেই ঘটনার সঙ্গে এই ঘটনার সরাসরি যোগ আছে, তাহলে তো বলতে হবে যে এটা তো সত্যি সত্যি একটা ব্যর্থতা। এটা তো অবশ্যই একটা ব্যর্থতা। এবং লালকেল্লার মতো জায়গা, যেটা হচ্ছে মানে দিল্লির অন্যতম জায়গা, যেখানটাতে এত মানুষ, সন্ধ্যেবেলায় আমরা জানি এখন শীতকাল, হাজার হাজার বিদেশি পর্যটকরা এখানে আসেন, এই রাস্তা ভরে থাকে। যে রাস্তার উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখে অবাক লাগছে যে এখানে কোনো মানুষ নেই, এই রাস্তা ভরে থাকে। সেইখানটাতে সন্ধ্যেবেলায় এই ধরনের বিস্ফোরণ ঘটছে, এটা একটা সাংঘাতিক বিষয়। এবং অবশ্যই
কেন এই ধরনের তথ্যগুলো আগে থেকে জানা ছিল না, এই প্রশ্ন তো অবশ্যই ওঠে গৌতম দা। প্রধানমন্ত্রী আজকে ভুটানে, সেখান থেকে তিনি একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যারা এই কাজটা করেছে, অর্থাৎ এই ঘটনার পেছনে যারা, তাদের কাউকে ছাড়া হবে না, এর শিকড় পর্যন্ত যাওয়া হবে এবং ন্যায় দেওয়া হবে। এই তিনটে ঘটনা প্রধানমন্ত্রী আজকে বলেছেন এবং এটা খুব স্বাভাবিকভাবেই তার কাছ থেকে প্রত্যাশিত। তার কারণ হচ্ছে যে এর আগে আমরা যতগুলো এরম ধরনের ঘটনা দেখেছি, প্রত্যেকটা ঘটনাতেই প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলেছেন এবং তারপরে নিরাপত্তা বাহিনী, তদন্তকারী সংস্থা তারা চেষ্টা করেছে যে ঘটনার শিকড় পর্যন্ত যেতে। একেবারেই তাই। আমার যেটা মনে হয় গৌতম দা, যদি এখন একটুখানি এই যে জায়গাটা, তার আগে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আমরাও ইনফ্যাক্ট বিহারে ছিলাম। আমরা এই একটু আগেই বিহার থেকে ফিরেছি, কারণ বিহারে আজকে দ্বিতীয় দফার ভোট চলছে। ফলে এমনিতেই একটা ভোটের আবহ রয়েছে এবং তার মধ্যে 14 তারিখ বিহারের নির্বাচনের ফলাফল। এই পরিস্থিতির মধ্যে এই ঘটনাটা কিন্তু সার্বিকভাবে, মানে আমি বলছি যে শুধুমাত্র দিল্লিতে এই ঘটনাটা ঘটেছে তাই নয়, গোটা দেশে কিন্তু এটার একটা বিরাট বড় এফেক্ট পড়েছে। বম্বে, কলকাতার মতো প্রত্যেকটা জায়গাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা বিমানবন্দর হয়ে এলাম, আমরা সেখানেও দেখলাম যে সিকিউরিটি অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু এই দিল্লির গতকালকে সন্ধেবেলার এই ঘটনা, রাজধানীর এই ঘটনা, এটা কিন্তু গোটা দেশের ওপর একটা প্রভাব ফেলেছে। বিহারে আমরা দেখলাম যে সেখানে কিন্তু বিভিন্ন রাস্তাতে নাকাবন্দি অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সিকিউরিটি অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে একটা সার্বিক প্রভাব কিন্তু এটা রয়েছে। এর একটা বড় কারণ সমন্তক, দিল্লিতে এই ধরনের বিস্ফোরণ বহুদিন পরে হলো, বহুদিন পরে। এর আগে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি অন্য অনেক শহরে বিস্ফোরণ ঘটেছে বা ঘটানোর চেষ্টা হয়েছে, কিন্তু দিল্লিতে এই ধরনের বিস্ফোরণ হওয়া এবং এই পরিমাণ বিস্ফোরক উদ্ধার দুটোই অনেকদিন পরে হয়েছে। আর দিল্লিতে যখন কোনো আঘাত হয় এবং বিশেষ করে এই রকম একটা জায়গায় আঘাতটা হয় যে যেখানটায় দিল্লির যে মূল একটা আইকন লালকেল্লা, সেটা এখানটায় লালকেল্লার সামনে, দিল্লির যে অন্যতম আকর্ষণ, শুধু পর্যটক আকর্ষণ নয়, দিল্লির মানুষের বিভিন্ন জিনিস কেনাকাটা করতে তারা এখানে আসেন, সেই আকর্ষক জায়গা, কেউ খেতে আসেন, কেউ নানান কাজে আসেন, সেটা হচ্ছে চাঁদনি চক। এই চাঁদনি চকের সামনে, চাঁদনি চকের মেট্রো রেলের সামনে এই ধরনের যে ঘটনা, এটার একটা তীব্রতা বা এটার অভিঘাত অত্যন্ত বেশি এই কারণেই যে দিল্লির আইকনগুলোতে চ্যালেঞ্জ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে এমন একটা কাণ্ড করতে যাতে সবথেকে বেশি ক্ষতি হয়। কারণ আবার বলছি যে ওই সময়টায় এত বেশি মানুষ এখানে থাকেন যে অনেক বড় কাণ্ড ঘটে যেতে পারত। তো এই জায়গাটায় ভিড়ে পা রাখা যায় না, এতটাই ভিড় হয় সেই সময়। এই গোটা জায়গাটা জুড়ে এখন খালি শূন্যতা, খুব কম মানুষ রয়েছেন, সাংবাদিকরাই বেশি রয়েছেন, বাকি কিছু মানুষ জড়ো হয়ে আছেন, তার বাইরে আর কেউ নেই। আর এই যে জায়গাটা, এখানটায় ব্যারিকেড করে রাখা হয়েছে 4-5টা 500 মিটার জুড়ে, এই দুটো রাস্তার দুদিকে এবং এই চাঁদনি চকের দিকে 500 মিটার পর্যন্ত ব্যারিকেড করে রাখা হয়েছে, যাতে তদন্তের কাজে কোনো রকম ব্যাঘাত না হয়, যাতে এই পুরো বিষয়টা নিয়ে পুলিশ এবং তদন্তকারী সংস্থা তারা দেখতে পারে। এবং এই যে জায়গাটা, এই জায়গাটায় বেছে নেওয়া, যে এই জায়গাটা যদি আমরা ধরে নিই যে এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে, তার তাৎপর্যটা বোঝাতে গিয়ে আপনাদের এই কথাগুলো বলতে হলো। আমরা এই পুরো খবরের ওপর থাকবো, আমরা এই খবরের বিভিন্ন বিষয় নিয়ে এরপরে যা যা হবে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। আপাতত বিস্ফোরণের স্থলের কাছ থেকে ফেসবুক লাইভ এ পর্যন্তই।